সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে দুইজন সাংবাদিক রয়েছেন, মাসুদ কামাল, হাসান হাফিজ। দুজন নামই সবাই চেনেন, দুজনেই সিনিয়র সাংবাদিক। একজন কালের কণ্ঠের সম্পাদক আর একজন তো ইউটিউবার। তাকে টেলিভিশন সাংবাদিকতা থেকে এখন কিন্তু তিনি ইউটিউবের জগতে তোলপাড় করছেন আর কি। যাই হোক, হাসান হাফিজ, আপনাকে দিয়ে শুরু করি। নির্বাচন সামনে, অল্প কয়েকদিন, মাত্র 7 দিন বাকি। এর মধ্যে নানা খবর আমাদের কাছে আসছে, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তো একটা জ্বর উঠছে। এখন কে কোথায় জিতে যাচ্ছেন, কে কীভাবে হারছেন, এসব খবরাখবর নিয়েই। এবং মাঝে মধ্যে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের খবরও কিছু পাচ্ছি। আপনার কী মনে হয়, কেমন নির্বাচন হবে? এবারে নির্বাচনটা তো সব দিক দিয়েই চ্যালেঞ্জিং এবং জটিল এবং বহুমাত্রিক চ্যালেঞ্জেস এটার মধ্যে আছে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমার মনে হয় যেন ডিজিটাল যেই ব্যাপারটা, সেটা আপনি দেখেন এর মধ্যে সাম্প্রতিককালে কতগুলি ঘটনা ঘটেছে যেগুলিতে যে এক্সপোজড হয়ে গেছে, যেগুলি আমাদের সাধারণ মানুষের জানার কথা না। ফলে এগুলি প্রভাব বিস্তার করছে ভোটের ক্ষেত্রে। তারপরে নানান ধরনের উক্তি আমরা দেখছি, দায়িত্বহীন উক্তি এবং অশালীন ভাষার ব্যবহার, তারপরে আপনার আক্রমণাত্মক যেগুলি সাধারণ মানুষ এটা পছন্দ করছে না, শিষ্টাচার বহির্ভূত অনেক। আমার ধারণা যে আর বাকি 7 দিনে এটা আরও তীব্রতর হবে এবং মানুষের আস্থা অনেকখানি নষ্ট করবে, এরকম একটা আশঙ্কা দেখা যাচ্ছে। আর যেটা ভোটার বেশি আনার ক্ষেত্রে যেই উদ্যোগটা, সেটা সরকারের ক্ষেত্রে আমরা সেইভাবে লক্ষ্য করছি না। তারপরে আপনার ডিজিটালি যেই চ্যালেঞ্জেস আছে, সাইবার অ্যাটাক আপনি বলেন, এআই এর যেই প্রভাব, ডিপফেক, নানান ধরনের সোশ্যাল মিডিয়ার যেই অপতথ্য ছড়ানোর যেই প্রবণতা, সেটার ক্যাপাসিটি বিল্ডিংটা সরকার যথাসময়ে করে নাই। ফলে এটা আরও ব্যাপক একটা প্রভাব ফেলবে এবং নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমার আশঙ্কা। সব মিলিয়ে কিন্তু একটা খুব আমরা সুখকর অবস্থার মধ্যে নাই। তারপর নির্বাচন কমিশনকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা কিন্তু বলেছিলাম, আমাদের সম্পাদকদেরকে একবার ডেকেছিলেন তারা, আমরা বলেছিলাম যে আপনারা অগ্নি পরীক্ষায় আছেন, কিন্তু আপনাদের পূর্বসূরীরা কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, আপনারা এখন খলনায়কও হতে পারেন, নায়কও হতে পারেন। কিন্তু আমরা কি দেখছি, অংশত তাদের সাফল্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তাদের কাছ থেকে সেই রকম দৃঢ়তা এবং মেরুদণ্ড সম্পন্ন যে একটা বডি হিসেবে তারা কাজ করবে, সেটা আমরা লক্ষ্য করছি না। সেটাও একটা উদ্বেগের বিষয়। আমরা চাই যে সুষ্ঠু হোক, অবাধ এবং গ্রহণযোগ্য হোক। এতদিন পরে আমরা একটা সুযোগ পেয়েছি। 3টা নির্বাচন প্রহসনমূলক ছিল, মানুষের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা ছিল না, উপেক্ষিত ছিল মানুষের অধিকার। তা আমরা চাইব যে ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন, সরকারি দলগুলি এবং রাজনৈতিক দলগুলি সবাই মিলে একটা সত্যিকারের অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের একটা নির্বাচন উপহার দেবেন। কিন্তু বাস্তবে সেগুলির অনেকখানি ঘাটতি আমরা লক্ষ্য করছি। অনেক ধন্যবাদ। মাসুদ কামাল, আপনাকে প্রশ্ন করি, যে পোস্টাল ব্যালট নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, যে নিরপেক্ষতা নিয়ে, আপনি কি এর সঙ্গে আপনি জানেন কিছু? ব্যাপারটা হলো কি, পোস্টাল ব্যালট নিয়ে না এর মধ্যে বেশ স্ক্যান্ডাল হয়ে গেছে। আমরা তো এটা সবাই কিছু পত্রপত্রিকা দেখেছি, যেগুলো বিদেশে গিয়েছে সেগুলো একটা ঠিকানায় গিয়েছে, ওখান থেকে যে যার মতো নিচ্ছে, সিগনেচার করতেছে অনেক কিছু, এবং হয় একই লোকের সামনে প্রকাশ্যে দিচ্ছে। তো ওখানে এক ধরনের প্রভাব বিস্তারের ব্যাপার আছে বলে আমরা কিন্তু সন্দেহ করেছি। এই স্ক্যান্ডালের কীভাবে সমাধান করেছে এখনও যায় না। বাহরাইনে হয়েছে, মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটা জায়গায় হয়েছে। দেখেন, ঘটনা কিন্তু একটা দুইটা ঘটে, এবং একটা দুইটাই দিয়ে কিন্তু সন্দেহটা তৈরি হয়। এবং নির্বাচনের যদি আপনার নিরপেক্ষতা নিয়ে একবার সন্দেহ তৈরি হয়, সেটা কিন্তু মেটানো খুব কঠিন। আমার কাছে গতকালকে দেশে যে পোস্টাল ব্যালটগুলো আছে, আমরা দেখলাম যে প্রায় 6 লাখ ব্যালট কিন্তু অলরেডি তারা দেশের মধ্যে বিতরণ করেছে। এই ব্যালটগুলো যাদের কাছে গিয়েছে, যারা নাকি নির্বাচনী কাজে অংশ নিচ্ছে, হয়তো নির্বাচনের কাজে পুলিশ অংশ নিচ্ছে, এক জেলা থেকে অন্য জেলায় গেছে, এবং তারা তো নির্বাচনী কাজে অংশ নিচ্ছে, তারা কিন্তু সাধারণত ভোট দিতে পারতো না। এবারই প্রথম তাদের সুযোগটা দেওয়া হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু এই উদ্যোগটা যেটা করা হয়েছে, সেটা কি আপনার সন্দেহাতীতভাবে ভালোভাবে করা হয়েছে? এখানে কি বিতর্ক হচ্ছে না? এটা আমি বললাম এই কারণে যে আমার কাছে কালকে দুজন আমাকে দুটো ইনফরমেশন দিল। তারা দেখাচ্ছে যে তাদের কাছে যে খামে করে এটা এসেছে ব্যালটটা, সেই খামের মধ্যে কয়েকটা কাগজ আছে। একটা কাগজ আছে কীভাবে ভোট দিয়ে দিতে হবে, একটা হলো কি ব্যালট পেপারটা আছে ওখানে, যে ব্যালট পেপারে আপনি যে এলাকার, তাকে তো সে উল্লেখ করে দেয়, সেই এলাকার ব্যালট পেপার একটা তার কাছে আসে।
এবং এবং তারপরে সেটা আপনার ওখানে একটা অঙ্গীকারনামা আছে। আচ্ছা, অঙ্গীকারনামাটা হলো এমন যে আপনি অঙ্গীকার করছেন যে ওই অ্যাপের মাধ্যমে যে পূরণ করেছিলাম যিনি, আমি সেই ব্যক্তি, আচ্ছা। এটা অঙ্গীকার করছি আমি। ওখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটা যে আমি করছিলাম এটা আমার নাম্বার, অঙ্গীকার করছি। এবং আমি এর নতুনভাবে অন্য কোনো জায়গায় ভোট ফিজিক্যালি দিতে যাব না, এই অঙ্গীকারটাও আছে। তারপরে অঙ্গীকার আমার নাম্বার নিচে তার সিগনেচার দিতে হয়, তার নাম লিখতে হয় এবং তার ভোটার আইডি কার্ড লিখতে হয়, মানে এনআইডি কার্ড নাম্বার, এনআইডি নাম্বারটা দিতে হয়। তো এখন আমাকে যিনি পাঠিয়েছেন, যিনি বলছেন যে এই যে আমাকে এনআইডি নাম্বার এবং আমার নাম দিতে বলা হচ্ছে, এতে তো আমার এই ভোটের কোনো গোপনীয়তা আর থাকছে না। এই সবগুলি কাগজ কিন্তু একসঙ্গে ভরে আবার ওই খামে ঢুকে তাকে পাঠাতে হবে, ইলেকশন কমিশনে পাঠাতে হবে। ওইকে আমি যখন ওটা পাঠাবো তখন ইলেকশন কমিশন তো জানলো কে যে কে আমি কাকে কে, ভোট দিয়েছে। আমি কাকে ভোট দিয়েছি। এখন যদি তারা এটা সংরক্ষণ করে, হয়তো আপনি বলবেন সংরক্ষণ এত কেন করবে, কিন্তু যদি করে, যদি তারা সংরক্ষণ করে এবং ধরা যাক আমি যাকে ভোট দিলাম, যদি তারা ক্ষমতায় না আসে, যদি অপোনেন্টটা ক্ষমতায় আসে, এখন তারা যদি যে বলে যে এই পোস্টাল ব্যালটে দেশের মধ্যে যারা বিভিন্ন জায়গায় সরকারি কর্মকাণ্ড করে, নির্বাচন নিয়ে অংশ নিয়েছে, নির্বাচনী কর্মকাণ্ডে, তাদের তালিকাটা আমাদেরকে দাও যে তারা কারা কারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছে। এখন যদি আমি তার বিপক্ষে ভোটার হয়ে গেলাম, তো সেক্ষেত্রে আমাকে বলবে তুমি তো আমার দলের লোক না, তুমি ওই দলের লোক, অতএব তুমি বিদায় হও। এই প্রক্রিয়া তো আমাদের এখানে দেখেছি, আওয়ামী লীগ আমলে দেখেছি বিএনপি জামাত করে বলে বিদায়, আবার এই আমলে দেখেছি আওয়ামী লীগ করে বলে বিদায়। তো এখানে তো আপনার প্রশাসনিক দক্ষতা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো যে তুমি কোন দল করো, কোন দলকে ভোট দাও, তোমার চাচা মামা খালা কে কোন দল করে, এটা। তো সেক্ষেত্রে যেহেতু আমি ভোট দিলাম এমন একটা পার্টিতে, তো আমি তো আমার চাকরিটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিলাম একটা ভোট দিতে যাইয়া, তাহলে আমি ভোট দেবো কেন? এখন এই যে অভিযোগটা উনি আমাকে করলেন, এটার আমি কিন্তু কোনো জবাব পেলাম না। আমি তাকে একটা সান্ত্বনা দেব, আমি কিন্তু দৃশ্যতে কোনো কিছু পাইলাম না বলার মতো। ইলেকশন কমিশন এটা কী জবাব দেবে আমি জানি না। আমার কাছে মনে হয় মাঝে মাঝে এটা বোধহয় আনারি, এই আনারি লোকদেরকে এত বড় কাজ করার দায়িত্ব কেমনে করে দিল আমি এটা বুঝলাম না। আর দুই নম্বর হলো কি, এটা কিন্তু আসলে একটা অন্য অন্য নির্বাচনের তুলনায় অনেক বেশি আমাদের কিন্তু ডাইমেনশন আছে। এই ডাইমেনশনগুলো আপনার একই দিনে দুইটা ভোট, আপনার ওই হানা ভোট দিবেন, ওটা নিয়ে তো আরেক স্ক্যান্ডাল, ওটা তো ভয়ঙ্কর। মানে ওটা তো আমি তো মনে করি যে হানা ভোটটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত, মানে বন্ধ, একদম বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই হানা ভোট নিয়ে কী হয়েছে দেখেন, সরকার শুরুর দিন থেকে হানা ভোটের হার পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাইছে। এবং এই ওনার যারা লোকজন উপদেষ্টা আছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, এক উপদেষ্টা, এই স্বাস্থ্য উপদেষ্টা, সে সিলেটে যাই বলতেছে যে এই গণভোটে হাতে ভোট দেওয়াটা হলো ফরজে কেফায়া। আর এটা ফরজে কেফায়া কেমনি এটা বুঝলাম না, বলে দিল একটা কথা। আর আলী ইয়াসা বলতেছে 47 দেশে নাকি হায়না ভোটের পক্ষে গভর্নমেন্ট নাকি হার পক্ষে নামছে। এগুলি বলার পরে প্লেকার্ড দেখলাম, বিভিন্ন কিছু হইলো, বিপুল অঙ্কের অর্থ খরচ হইলো। এবং অনেক জায়গায় জানেন এটা একটা ওয়ার্কশপ হয়েছে সরকারি কর্মকর্তাদের মধ্যে, এবং ওয়ার্কশপে বলা হয়েছে কীভাবে তোমরা হার পক্ষে প্রচারণা চালাবা, এবং ওয়ার্কশপে অংশগ্রহণকারীদেরকে 1400 করে টাকাও দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে বিপুল ব্যয় করা হলো, করার পরে হঠাৎ করে ইলেকশন কমিশন বলল বন্ধ করে দিল যে এটা করা যাবে না। এবং ইলেকশন কমিশন তার আরপিও থেকে দেখাই দিল 86 নম্বর ধারায় আছে যে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এই হা অথবা না যে কোনো একটার পক্ষে যদি প্রচারণা চালায় তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ, এবং সেটা দণ্ড হলো মিনিমাম 1 বছরের কারাদণ্ড, ম্যাক্সিমাম 5 বছরের কারাদণ্ড। তাহলে 1 বছরের কম তো নাই, তাহলে যত জেলার প্রশাসক আছে সবাই তো 1 বছরকে জেলে যাওয়া উচিত, তাই তো আইনটা তাই তো উচিত। তো এই যখন ঘটনা ঘটছে, বিপুল অর্থের অপচয় হচ্ছে, তখন ইলেকশন কমিশনের কি করা উচিত? তাদের বলা উচিত যে এই ইলেকশনটা নিরপেক্ষ নাই, কারণ এটা অলরেডি সরকারের পক্ষে নেমে গেছে, অনেক কর্মচারী এর পেছনে দণ্ডনীয় অপরাধ করেছে, কাজে এই ইলেকশনটা হতে পারে না। ইলেকশন কমিশনের যদি মেরুদণ্ড থাকে তাদের উচিত হবে এই মুহূর্তে বলা যে এই গণভোট আমরা করতে পারবো না। কিন্তু আমি সেরকম কোনো সম্ভাবনা দেখি না, কারণ ওনারা যেভাবে ঝুঁকে ঝুঁকে চলেন এবং ঝুঁকে ঝুঁকে কথা বলেন, ওনাদের আদৌ কোনো মেরুদণ্ড আছে কিনা আমার সন্দেহ। নিরপেক্ষতা
নিরপেক্ষতা আমরা তো দেখতে পাচ্ছি না। আমি তার সঙ্গে একমত যে গণভোট বন্ধ করে দেওয়া উচিত, কারণ আপনার সাধারণ মানুষকে তো আপনি বোঝাতে পারেন নাই পক্ষে হায়ের পক্ষে কি নায়ের পক্ষে কি, আপনার সেই ক্যাপাসিটি বিল্ডিংটা ছিল না, রাজনৈতিক দলগুলির সেই কর্মী বাহিনী ছিল না। মানুষকে এখন 4টার ভেতরে নাকি 47টা না 50টা ধারা এটার জিস্ট করে এনেছে, এটার কোনো মার্কাও নাই। আমি তো ধরেন নিরক্ষর ভোটার, আমি মার্কা বুঝি, আমি তো গণভোটে হা না চিনি না, আমি পড়তে পারি না, তো তখন কি করবেন আপনি? এবং আমরা কেন জনপ্রতিনিধিদের উপরে প্রথমবারের মতো আস্থা রাখলাম না? তারা নির্বাচিত হয়ে আইনসভায় গিয়ে তারা আইন প্রণয়ন করবে, তারা ভালো মন্দ কী করবে, পরবর্তী নির্বাচনে সেটার যদি মধ্যবর্তী নির্বাচন হয় তাহলে তাদের সেই জবাবদিহিতার মধ্যে তাদেরকে আনতে পারি আমরা। কিন্তু এইটা কেন জোর করে চাপিয়ে দেওয়া হলো, এটার তো ফিলোসফিটা আমি বুঝতে পারি না। এটা জোর করে ইয়ে করলো, এবং জামাত এটা নিয়ে মানে আগেই হইতে হবে, তারপরে এটা নিয়ে তারা অ্যাডামেন্ট হলো, সেগুলি নিয়ে কত নাটক আমরা দেখলাম। একটার পর একটা কিন্তু নাটকীয়তা আমরা দেখতে পাচ্ছি, সেগুলি কিন্তু প্রশ্নবিদ্ধ করছে নির্বাচনের নিরপেক্ষতাকে, আপনি যেটা বললেন। এবং আস্থা, জন আস্থাটা নষ্ট হচ্ছে ক্রমাগত দেখা যাচ্ছে, সেটাই একটা উদ্বেগের বিষয়, একটা মানে আমাদের চিন্তার বিষয়। এই যখন অবস্থা, তখন কি এই নির্বাচন কমিশন এই নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে পারবে? সেখানে তো সংশয়টা দিন দিন প্রকট হচ্ছে। এই সংশয়টা কেন আপনার? সংশয়টা হচ্ছে কারণ তারা সেভাবে যদি এই যে বলা হলো যে হানা ভোটের পক্ষে সরকারি কর্মচারী, তো এইটা তাদের আগে হুঁশ ছিল না। তাদের আইন কানুন আছেন, সমস্ত দেশ এখন চলে গেছে নির্বাচন কমিশনের আন্ডারে। সমন্বয়হীনতা আছে একটা, তারপরে অর্থ অপচয় আছে কলমে, কিন্তু বাস্তবে না। বাস্তবে সেরকম মেরুদণ্ড তো আমরা দেখতে পাচ্ছি না। এটা তো প্রমাণিত, এবং তারা যতই বলছে মুখে মুখে, কিন্তু কাজের মধ্যে তো আমরা সেটা দেখছি না, দৃঢ়তাটা দেখছি না। এবং প্রশাসনের উপরে নির্ভরশীলতা এত বছর চলে গেছে একটা দেশের, সেখানে কিন্তু প্রশাসনের উপরে, আমলাতন্ত্রের উপরে তার নির্ভরতা তাদের কমে নাই। আমরা ভারতেও দেখেছি টিএন সেশন, যে চিফ জাস্টিস, চিফ ইলেকশন কমিশনার, তার নামে কাঁপত পুরা ভারত। আমরা তো সেইটার অর্ধেকও তো আমরা পাচ্ছি না কোনো সময়। আমরা শুধু বসংবদ, পদলেহী এবং আনুগত্য, মানে অকুণ্ঠ আনুগত্য যারা আছে তাদেরকে আমরা নির্বাচন কমিশনে দেখেছি। আমরা সেরকম মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তি দেখি নাই। তো আমরা ভেবেছিলাম যে এইবার একটা আমরা পাবো, কিন্তু আমাদের সেই সংশয় রয়ে গেছে, এখনও শঙ্কাটা রয়ে গেছে, এবং একটা উদ্বেগও আছে, চাপা উদ্বেগ আছে। এবং এটা শেষ পর্যন্ত কতখানি গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক মহলে এই নির্বাচন, আমরা সেইটার ব্যাপারে সন্দিহান। অনেক ধন্যবাদ। মাসুদ, আপনি জানেন যে এই পরিস্থিতিতে হঠাৎ করে সরকারি সিদ্ধান্ত হলো যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি 4 দিন বন্ধ নির্বাচন উপলক্ষে, নজিরবিহীন ছুটি। শুধু তাই না, গার্মেন্টস মালিকরা আপত্তি জানিয়েছেন, তারপরেও কিন্তু কেন এটা? এটা হলো এই কারণে যে এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। ওনারা কেন কি করতেছেন এবং এটা করার ফলে কি আফটার ইফেক্ট হবে, এতে ওনাদের কিছু যায় আসে না। তো আচ্ছা, কার যায় আসে? মনে করেন এই সরকার জানে যে 12 তারিখের পরে তার আর কোনো এই দেশ চালাইতে হবে না। সে এমন একটা ক্যাচাল বাধায় যাচ্ছে যে এই জট খুলতে খুলতে আগামী সরকারের দেবেন জীবন নাশ হয়ে গেছে। আপনি দেখেন কতগুলি কাজ করতেছে। এই 3 দিন যে গার্মেন্টস ফ্যাক্টরি, 4 দিন যে আপনি বন্ধ দিচ্ছেন, উৎপাদন বন্ধ হয়ে যাবে না একদম। এরা তো গার্মেন্ট ফ্যাক্টরি যারা, আমি তো 2-1টা গার্মেন্ট মালিকের সঙ্গে আমার পরিচয় আছে, দেখি তো, মানে তাদের তো ভাই মানে একদম মানে ঘন্টার সঙ্গে তাদের কিন্তু লড়াই চলে। অবশ্যই যে আমি এটা কত তাড়াতাড়ি দিয়ে দেবো, শিপমেন্টে পাঠাবো, এবং ডাবল শিফট, ট্রিপল শিফট, তারা কিন্তু এভাবে কিন্তু চালাচ্ছে জিনিসটা। তো সেখানে আপনি 4 দিন যে বন্ধ করলেন, কীভাবে এখন কী হবে? ওই 4 দিনের জন্য যদি ঐচ্ছিক, তো অনেকে চলে যাবে, অনেকে বলবো আমি ওভার টাইম করবো না, তাহলে তো ওভার টাইম করাইতে হবে। ওভার টাইম তো বাড়তি খরচ, তো বন্ধ ওভার টাইম হবে না, বন্ধ ওভার টাইম হবে না, তাহলে বুঝে নেবার। তার মানে ওনাদের কোনো দায় দায়িত্ব নাই। এই যে আপনি আরেকটা কাজ করছে, আকাম করছে একটা, এই যে আপনার করছে কি বলে, পে কমিশন নাকি দিয়ে দিচ্ছে, দিয়ে বলে কি এটা আমরা বাস্তবায়ন করবো না, ওরা বাস্তবায়ন করবে। তো যে বাস্তবায়ন করবে তাকে দেন কাজটা করতে। আপনি একটা বস্তার মধ্যে খেলে মালামাল ঢুকেছেন, তো আমি বললাম এত মালামাল ঢুকাচ্ছেন, এটা আপনি উঁচা করা যাবে না, ওইটা তো আমি করবো না, ও করবে। তারপরে একনেকে কতগুলি প্রকল্প রাতারাতি পাশ করা হলো, তাই না? ওইটার বলেন না, ওইটা জানেন কি হয়েছে? এটা শুনলে তো আপনি হাসবেন। এই গভর্নমেন্ট আসার পর একনেকে যতগুলি প্রকল্প তারা মানে নিচ্ছে, হাতে নিচ্ছে, সেই প্রকল্পের 42% প্রকল্প হলো চট্টগ্রামে। 42% চট্টগ্রাম। আমার বাড়ি ময়মনসিংহ একটা বিভাগ হয়েছে। ময়মনসিংহের বরাদ্দ কত আমি দেখতে যাই, প্রায় মানে ভিমরি খাওয়ার অবস্থা আমার। ময়মনসিংহের বরাদ্দ হলো
0.17%। এগুলি তো চরম বৈষম্য। তাহলে 42%। তাহলে জুলাই চেতনাটা কোথায় গেল তাইলে? ওইখানে গেছে ইউনূস সাহেবের পকেটে যে ঢুকছে, ওইটা হলো জুলাই চেতনা। কিন্তু ওনাদের কোনো জবাব দিতে তো নাই। আমি চট্টগ্রামের লোকের প্রতি আমি ঈর্ষা করছি না, কিন্তু আমি সেই লোকের জন্য আমি মানে বেদনার্থ হচ্ছি আর কি। এটা কি করোনা কি হলো এটা? একটা জিজ্ঞেস করে দেখেন, আমাদের পত্রিকা নিউজ হয়েছে, কোথায় 42% আর কোথায় 1% না, আরো কম। 0.17, মানে 1%-ও 1/5 কম। তো এই তো বৈষম্য না, এই তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেট রেজাল্ট। তো এখন যা হবার তাই হয়েছে। এই যে দিতেছে পে কমিশনটা, এই পে কমিশন যদি পরের গভর্নমেন্ট এসে বলে এটা আমি বাস্তবায়ন করবো না, তাহলে এত তো দিয়েছেন, আপনি ঘোষণা করছেন, তো করতেই হবে। এখন আপনি তারা কি করবে, কোথেকে করবে? সরকারের পরিচালন ব্যয়, সরকারের যে বেতন ভাতা দিয়ে সরকারের যে পরিচালন ব্যয় আছে, পরিচালনের ব্যয়ের পরিমাণ হলো আমাদের যে রাজস্ব আয় তার 70%। রাজস্ব আয়ের 70% ব্যয় হয় সরকারের পরিচালন ব্যয়, বেতন ভাতা ইত্যাদি। আর 20% ব্যয় হয় সরকারের যে বিভিন্ন বৈদেশিক ঋণ আছে, সেই ঋণের সুদ দিতে যায়। উন্নয়নের জন্য 10%। আর থাকে 10% উন্নয়নের জন্য। তো এখন যদি আপনি মানে আচ্ছা, বেতন ভাতা তো আপনি ডাবলেরও বেশি না, করছেন। বাংলাদেশে তো এর আগে মানে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, অন্তর্বর্তী হয়েছে, কিন্তু এরকম তো আমরা দেখি নাই। বাংলা অন্তর্বর্তীকালীন সরকারগুলি আসে তো অল্প সময়ের জন্য, Yeah. তাদের কোনো ম্যান্ডেট থাকে না। তাদের মূল কাজ হলো যে ডে টু ডে ওয়ার্কগুলি করা। হ্যাঁ, মানলাম এই সরকার বলছে যে আমাদের 3টা ম্যান্ডেট আছে। ম্যান্ডেট 3টা কি? 1 নম্বর সংস্কার করবে, 2 নম্বর বিচার করবে, 3 নম্বর নির্বাচন করবে। এই 3টা ম্যান্ডেটের কথা তারাই কিন্তু বলে, দাবি করে এই 3টা আমাদের ম্যান্ডেট আছে, জনগণ আমাদের এই ম্যান্ডেট দিচ্ছে। তো এই 3 ম্যান্ডেটের মধ্যে কোথায় আছে ইলেকশনের সময় 4 দিনের ছুটি দেওয়া? কোথায় আছে পে কমিশন ঘোষণা করে বাস্তবায়ন না করা? কোথায় আছে যে 10 লাখ লোককে 10 লাখ লোকের চাকরি দেওয়ার জন্য 10 লাখ অ্যাপ্লিকেশন পড়ছে প্রাথমিক শিক্ষার? জানুয়ারির 9 তারিখে অ্যাপ্লিকেশন মানে ইন্টারভিউ হয়েছে, মানে লিখিত পরীক্ষা। জানুয়ারির 21 তারিখে লিখিত পরীক্ষা শেষ, 10.5 লাখ খাতা দেখা হয়ে গেছে। 28 তারিখে ভাইবা, এবং 10 তারিখের আগে ওগুলি নিয়োগ দিয়ে তারপরে যাবে। মানে আমি যদি নিয়োগ না দিই, মাল তো আমি খেয়ে ফেলেছি ভাই। তো এটার প্রশংসা করবেন না, এত দ্রুত কাজ করছে তারা। মাল তো আমি খেয়ে ফেলেছি, বুঝেন না কেন? আমি তো মাল খেয়ে ফেলেছি, এখন চাকরি না দিতে আমরা ধরবো। কাজে এইটা 1 মাসের মধ্যে শেষ। না, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কেনাকাটার আন্তর্জাতিক চুক্তিও হচ্ছে অনেক। মানে এটা কি বলবেন আপনি? এই যে সর্বশেষ কেনাকাটা আন্তর্জাতিক চুক্তি, খলিলুর রহমানকে জিজ্ঞেস করছি যে সামরিক কেনাকাটা, সে বলে কি এটা চলমান প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া না। একটা উপদেষ্টা সে যে হয়েছে বিমানের পরিচালনা বোর্ডের মেম্বার, কেন বিমান টিমান কি কিনতে হবে? হ্যাঁ, তখন বলছে যে এটা বাংলাদেশ, এটা কয়ে কি যে বিমান বাংলাদেশটা পৃথিবীর সব জায়গায় নাই, আর বিমান বাংলাদেশ এখানে আছে, এই জন্য লুটপাটের সুবিধা আছে, অতএব আমরা আছি। ভাই এটা কিছু হইলো? কিছু একটা হইলো। কি হইলো বলেন দেখি। তাহলে পরিবর্তনটা কি হইলো? না, সেটাই হচ্ছে কথা। আমাদের যে স্বপ্নভঙ্গটা হলো সেটাই তো বেদনাদায়ক খুবই। আমরা তো একটা পরিবর্তন আসলে চেয়েছিলাম, গুণগত একটা পরিবর্তন। সেটা নির্বাচনের আগে এই অন্তর্বর্তী সরকার তো লেজে গোবরে করে ফেলেছে। আপনি এটা তো প্রমাণিত, সব প্রতিদিন পকেট ভারী হয়েছে। এটা কি আপনি এটা একটা অর্জন বলতে পারেন, তাই না? অবশ্যই। টিআইবি তো এটাও একটা বলেছে পরিবর্তন। অর্জনের থেকে ব্যর্থতাই বেশি। টিআইবি তো হিসাব করে দেখিয়েছে, এবং আমরা দেখেছি যে মানে তাদের দক্ষতা, বিচক্ষণতা, পরিপক্কতার যে অভাব সেগুলি আমরা দেখেছি। তো তাদের সততা নিয়ে আমরা প্রশ্ন তুলব না, কিন্তু দৃঢ়তার তো অভাব আছে। আপনি সেইভাবে তো পুলিশ বাহিনীকে সেভাবে মোটিভেট করতে পারেন নাই। তো আপনি একটার পর একটা মব জাস্টিস হয়েছে, আপনি সেইভাবে দৃঢ়তার পরিচয় দেন নাই, সেগুলিকে মোকাবেলা করতে পারেন নাই, আপনি মোবিলাইজ করতে পারেন নাই। সেটার ব্যর্থতা আপনি স্বীকার করছেন না, আপনি পদত্যাগও করছেন না, কারোর তো কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা দেখি নাই। তাহলে কি পরিবর্তনটা হলো? তো লোকে যদি বলে যে আগেই ভালো ছিল, তখন আপনি তাকে দোষ দেবেন কি করে? এটা তো একটা বড় প্রশ্ন, $1 মিলিয়ন কোয়েশ্চেন। দোষ দিবে না তো, দোষ দিবে না। যে বলবে আগে ভালো ছিল তারা ফ্যাসিস্ট বলে তার উপর ঝাঁপাই পড়বে, দোষ দিবে কেন? ট্যাগিং করবে তাকে, ঝাঁপাই পড়বে। না, তা আমরা তো একটা নির্বাচনের জন্য এত কিছু 70 সন থেকে কিন্তু একটা ভালো নির্বাচনের জন্য আমরা লড়াই করছি। বারবার সরকার পরিবর্তন হয়, আমরা আশায় বুক বাঁধি যে হ্যাঁ একটা নতুন নির্বাচন হচ্ছে, ভালো হবে। এইবার তো আমরা ভেবেছিলাম যে নির্বাচন কমিশন আমাদের সামনে আসলো,
তারা একটা ভালো নির্বাচন দিতে পারবে? ভালো এই অর্থে বলছি যে যেখানে কোনো থাকবে না, মানে কোনো রকমের অনিয়মের অভিযোগ থাকবে না। কিন্তু নির্বাচন হওয়ার আগে যেসব অনিয়মের কথা আমরা শুনছি, আপনার কি মনে হয় যে এইভাবে তারা নির্বাচন পর্যন্ত? আমার মনে হয় শোনেন, ব্যাপারটা হচ্ছে কি জানেন মোদি ভাই, যত কিছু বলেন বয়স কিন্তু একটা ফ্যাক্টর। বয়স, আচ্ছা। বয়স একটা ফ্যাক্টর। আমি দেখছি নিজে যে এক সময় আমার বাড়ির পাশে একটা নালার মতো ছিল, ওইটা আমি লাফ দিয়ে পার হইতাম। এখনো মনে হয় আমি পারবো, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতা লাভ দিয়ে দেখবো একদম কোনায় ইয়ের মধ্যে পড়ে গেছি। বয়স একটা ফ্যাক্টর। আপনার মন, আপনার দেহ, দুটার মধ্যে সিনক্রোনাইজিংটা হয় না এখন আর। আপনার মন চলে আগের অভিজ্ঞতা দিয়া, আর দেহ চলে আজকের বয়স দিয়া। বয়স একটা ফ্যাক্টর। এখন আপনার দুপুরে খাওয়ার পরে একটু ঝিমুনি আসে, আগে তো আসতো না। আগে তো আসতো না। আগে যেখানে সেখানে ফুটপাতে খাওয়া দাওয়া করতাম, রিপোর্টিং করতে যাইতাম, যখন ক্ষুধা লাগতো যেখানে যা পেতাম তাই খাইতাম। হাফিজ ভাই আপনিও রিপোর্টিং করছেন, মোদি ভাই আপনিও রিপোর্টিং করছেন। ফিল্ডে যখন আমরা যাইতাম, খাওয়া দাওয়ার কোনো পাপ্পা ছিল? কি খাইতাম না খাইতাম। এখন এক বেলায় ভালো দামি হোটেলে যে খাইলেও টেনশন থাকে যে এটা আমার পেট সমস্যা হবে কিনা। ঘরের ওই খাওয়া, এই যে মাংস নাই, তেল নাই, কি ওই সিস্টেমের খাওয়া, মানে এখন এটা সম্ভব না। তো আপনি একজন লোক রিটায়ারমেন্টে গেছে 2006 সালে, তাকে আইনে বসাই দিয়েছেন আপনার গুরু দায়িত্ব। দেশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটা এটা করতে দিয়েছেন কতিপয় বৃদ্ধকে। তারা ভেবে যাদের অভিজ্ঞতা আছে, তারা কিভাবে এটা বুঝবে? অভিজ্ঞতা আছে, এনজিওর অভিজ্ঞতা। আপনি অভিজ্ঞতা থেকে, ওই যে অভিজ্ঞতা হলো জ্ঞান, জ্ঞান দিয়ে তো জ্ঞান দিয়ে তো নর্দমা পার হতে পারবেন না। নর্দমা পার হওয়ার জন্য পেশিও লাগবে, এখানে তো জ্ঞানে হবে না। তো এই যে আর অভিজ্ঞতা কি, হাসান ভাই আমি একটা কথা বলি আপনাকে, আমি তো নিজের জীবন দিয়ে বুঝি। ক্রিয়েটিভ কাজ, নতুন কিছু করার কাজ আমাদের দ্বারা হবে না। আমি তো অনেককে বলি যে আমার সঙ্গে আলাপ করো না, তোমার আমার সঙ্গে আলাপ করলে তোমার ঠকবা। ঠকবাই কেউ না। আমি যখন আলাপ করি, আমি কিন্তু আমি কি করছি ওদের বয়সে খালি এই কাহিনী বলি। আমি খালি আমার কাহিনী বলি, আমার সাফল্যের কাহিনী বলি। হ্যাঁ তোমরা কি রিপোর্টিং করো, আমরা তো তোমাদের সময় এই এই কাজ করছি, এই এই কাজ করছি। এখন এটা তো প্রমাণ করতে হয় না, ওরা তো যে প্রমাণ করতে পারবে না। তো বলে গেলাম আমি, হয়তো আমি করছিও, ঠিক আছে, কিন্তু সেই বাস্তবতাই তো এখন নাই। সেই বাস্তবতাই তো এখন নাই। এখন আমি দেখি, আমি নিজে অনেক অনেক পত্রিকাতে আমি মানে আপনার নিউজ ম্যানেজমেন্টে ছিলাম, দেখছি আজকালকার পোলাপান কি করে, অফিসে এসে বসেও না। আমি বলি যে আমি কত তাড়াতাড়ি লিখতাম, ওরা করে কি আস্তে আস্তে মোবাইলে বলে দেয়, বললে লেখা হয়ে যায়, সেই লেখা চলে আসে। ও অফিসে আসার আগে রিপোর্ট চলে আসে। তো এইটা তো আমরা দেখেই নাই। কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। এই যে আপনার পোস্টাল ব্যালটটা, আমি বলি আপনাকে, আমার জানা মতো আমি জানি যে বিদেশি কয়েকটা কোম্পানি কিন্তু আসছিল এদের কাছে যে এটা আপনার অনলাইনে হয়ে যাবে, অনলাইনে হয়ে যাবে। এই যে আপনি কোড নাম্বার দিচ্ছেন একটা, এই কোড নাম্বারটা সেই পাবে, ওই কোড নাম্বারটা বসাইয়া আপনি এই কাজটা করবেন। এটা কেউ জান, মানে কোনো রকম এখানে মানে চুরি অথবা কিছু করার কোনো চান্সই নাই। এটা জটিলতর করা হয়েছে মনে হয়। এখন এটা এমন জটিল করছে, খরচ বাড়াইছে। এই যে চিঠিটা গেছে, চিঠিটা আসতেছে, খরচ আছে না? এই যে প্রিন্ট করছে কাগজ, খরচ আছে না? সময় লাগতেছে না? সবচেয়ে বড় কি হচ্ছে যে গোপনীয়তা। সায়েন্স কোথায় গেছে আপনি বলেন মধ্যে? আপনি তো অনেক দেশে যান, ধরেন আপনি একটা মানে ধরেন চেক রিপাবলিক আপনি যাবেন বেড়াইতে, আপনি সিদ্ধান্ত হলে আপনি চেক রিপাবলিকে যাবেন। এখন আপনি কিন্তু এখানে বসে বসে মোবাইলে টিকিট কিনে ফেলাচ্ছেন, প্লেনের টিকিট। এখানে মোবাইলে বসে বসে ওখানে একটা হোটেল আপনি বুকিং দিচ্ছেন। যাই আপনি এয়ারপোর্টে মনে করেন পৌঁছতে হলো রাত্র 2টার সময়, ওইখান থেকে একটা ক্যাব নিয়ে আপনি হোটেলটা হয়তো কিন্তু 20 কিলোমিটার দূরে আপনি যাচ্ছেন। যেতে যেতে আপনার কিন্তু একবারও সন্দেহ হচ্ছে না যে আমি যখন যাচ্ছি হোটেলটা কি আছে, আসলে হোটেলটা কি এক্সিস্ট করে, অথবা আমি যে যাবো আমি কি আমার রুমটা পাবো। আপনার কিন্তু একবারও সন্দেহ হয় না। কেন হয় না? এটার উপরে আপনি ডিপেন্ড করেন এবং জানেন এ আপনাকে ঠকাবে না। তো আপনি এত কিছু করতেছেন এটার উপর, একটা ভোট দিতে পারবো না এটা দিয়ে আমি, এটা একটা ভোট দিতে পারবো না আমি, কেমন কথা? কারণ কি একটাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, গ্যারান্টি দিয়ে বলি, আপনি খবর নিয়ে দেখেন যে এই যে আপনার যে 5-6 জন যে আমাদের ইলেকশন কমিশনার আছে, এরা এখনো বাটন ফোন ব্যবহার করে, দেখেন। অনেক ধন্যবাদ আপনাকে হাসান হাফিজ। আমরা না এটা দেখলাম, আমরা দেখছি যেটা সেটা তো আমরা মানে হতাশ হচ্ছি দিন দিনই। কিন্তু এই অবস্থা মাত্র আর 1 সপ্তাহ বাদে যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় যে আপনি কীভাবে দেখছেন এই নির্বাচনটাকে,
তাহলে আপনি কীভাবে বর্ণনা করবেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার প্রভাব কতটুকু? সোশ্যাল মিডিয়ার তো আগেই বলেছি যে এটার মোকাবেলা করার জন্য যতটা ক্যাপাসিটি বিল্ডিং করাটা দরকার ছিল, সরকার সেটার পর্যাপ্ত সময় পাওয়া সত্ত্বেও সেটাকে অ্যাড্রেস করার জন্য নিজেদেরকে সক্ষমতা তৈরি করে নাই। ফলে এই সংকটটা রয়েই গেছে। তারা যে অপতথ্য ছড়াচ্ছে এবং আনসেন্সর্ড, আপনি যা ইচ্ছা তাই আপনি লিখে দিচ্ছেন, সেটা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, শান্তি শৃঙ্খলার জন্য হচ্ছে, এমনকি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও কিন্তু হুমকি হয়ে ব্যক্তি জীবন তো আছেই। এবং এইটা কেউ যাচাই বাছাই করে না, আমরা এটা দেখলেই বিশ্বাস করে ফেলছি। একটা গুজব ছড়িয়ে যাচ্ছে এবং খারাপ কথাটা কিন্তু দ্রুত ছড়ায়। একটা কথা আছে, প্রবাদ আছে যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। স্বাস্থ্য কিন্তু সংক্রামক না, ব্যাধিটাই সংক্রামক। তো খারাপ জিনিসটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং মোবাইলের মাধ্যমে আপনার 1 ঘন্টার মধ্যে হোল বাংলাদেশ কেন হোল ওয়ার্ল্ডই আপনি কভার করে ফেলতে পারেন। তো সেটার মানুষ যদি সেটা বিশ্বাস করে, সেটাকে কাউন্টার করতে গেলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়। সেইটা আমরা দেখি নাই, সরকার সেটাকে ইগনোর করেছে কিংবা গুরুত্বের সঙ্গে এটা গ্রহণ করতে পারে নাই। এটার যে ইম্প্যাক্ট সেটা অনুমান করতে পারে নাই, ফলে এই রিস্কটা রয়েই গেছে, সংকটটা থেকেই যাচ্ছে। আমরা চাইবো যে এখনো সময় আছে, 7 দিনের মধ্যে যতটা পারে এটা যেন মোকাবেলা করার জন্য চেষ্টা করা হয়। ধন্যবাদ। বিভিন্ন জরিপ বের হচ্ছে, প্রতিদিনই একটা না একটা আসছেই, তো এগুলো নির্বাচনে কতটুকু প্রভাব ফেলে সাধারণত? দেখেন, আমি এখানে একটা কথা বলি, জরিপটা কি জানেন, আমার নিজের একটা প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমি ওখানে প্রায় জরিপ করি। জরিপটা ডিপেন্ড করে কি আপনি কোন প্ল্যাটফর্মে করলেন তার উপর। যেমন আমার প্ল্যাটফর্মে ইদানিং আমি এটা খুব খেয়াল করছি যে আওয়ামী লীগের লোকজন খুব ভিড় করছে। আচ্ছা, তারা মনে করে যে এরা হয়তো আমার দুঃখের কথা একটু বলবে, মানে উনি হয়তো আমার দুঃখের কথা একটু বলবে। তো আমার স্বভাবটা এরকম যে আমি মানে যারা নিপীড়িত তার পক্ষে থাকি, সেই হিসেবে তারা ভিড় করে। এখন আমি যদি একটা জরিপ দিই, তো আওয়ামী পন্থীদের যে মনোভাব তার রিফ্লেকশনই আমার এখানে হবে। পিনাকি ভট্টাচার্য যদি একটু জরিপ দেয়, তো জামাত যারা করে জামাতের রিফ্লেকশন এখানে হবে। কাজে এই জরিপটার উপর ডিপেন্ড করা যাবে না, এটা রিলেটিভ আর কি। হ্যাঁ, আপেক্ষিক। এটা আপেক্ষিক। জরিপটা হলো কি অনেকটাই পত্রিকায় রাশিফল বের হয় না, ওইরকম ওই রাশিফলের মতো। যে পরে সেও জানে এটা হবে না, বেশি বিশ্বাস করে না। বলা হলো যাত্রা অশুভ, ওইটা পরে কি কেউ ঘরের থেকে বাইরে বন্ধ করে? ঠিকই বাইরে, কিন্তু জানে এটা হবে না, তাও পরে না, না পড়লে পত্রিকাগুলি সাপেকে নিশ্চয়ই পরে। তো ওটার পাঠক আছে, পড়তে মজা লাগে, কিন্তু ওটার কার্যকারিতার উপর আপনি ডিপেন্ড করতে পারবেন না, ওটার কার্যকারিতার উপর আপনি ডিপেন্ড করতে পারবেন না। তো আমাদের জরিপগুলো এরকম যে এখানে 2-3টা প্রশ্ন। একটা হলো গিয়ে লোকে পরে বলে যারা করে, এবং এটার উপর ডিপেন্ড করা যাবে না। যে করে তার 2-3টা ধান্দা আছে। ধান্দা হলো গিয়া সে মনে করেন পাঠককে আকৃষ্ট করে একটা উপাদান পেল, ওইটা হলো একটা জিনিস। আরেকটা হলো তাদেরকে দিয়ে কেউ করায়, বলে তুমি করো, এটা দেখাও, তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা ইমেজ তৈরি হতে পারে যে তাহলে বোধ হয় যাকে তুমি জয় দেখাবা তার পক্ষে 2টা ভোট বাড়তে পারে। তো এটার একটা ব্যাপার আছে, কিন্তু কাজে এখানে অনেকগুলি বিষয় এখানে নির্ভর করে। তবে তারপরে জরিপ সারা দুনিয়াতেই চলে, আমাদের এখানেও চলে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, গত কয়েকদিন আগে প্রথম আলো, মানে এইবার মানে প্রথম আলো একটা জরিপকে খুব গুরুত্ব দিচ্ছে। ওটা ইনোভেশন নামে একটা প্রতিষ্ঠান, ওদের জরিপটা তারা খুব গুরুত্ব দিচ্ছে। এরা 3টা জরিপ করছে, খেয়াল করেন কিন্তু কিভাবে 3টা জরিপ করছে। ওভার টেলিফোনে জরিপ, যতগুলি জরিপ আছে ওভার টেলিফোনের জরিপ হলো সবচেয়ে রিস্কি। সবচেয়ে রিস্কি এই কারণে, যে লোকটাকে টেলিফোন করলো ওর নাম্বারটা তার কাছে থাকলো, তো এই লোক কখনোই সত্য কথা বলবে না। এগুলো রিয়েলিটি একদম। এমনকি এই জরিপ সবচেয়ে আমাদের এখানে যে বিদেশে যেটা হয়, বিদেশে কিন্তু কখনোই জিজ্ঞাসা করে না, টু দ্য পয়েন্টে, যে তুমি আসলে কি বলে কার সম্ভাবনা বেশি, কার কোন কোন ইস্যুগুলি ভালো, এইভাবে তারা কিন্তু আকার ইঙ্গিতে নিয়ে আসে। আমরা এখানে সরাসরি জিজ্ঞেস করতেছে আপনি কারে ভোট দিবেন, কে জিতবে, কে জিতবে, কি প্রধানমন্ত্রী হবে। এটা জরিপের প্রশ্ন হতে পারে না, এবং এই প্রশ্নের উত্তর কেউ সঠিক দেয় না। ভাই আমি নিজে অনেক মাঠ পর্যায়ে সাংবাদিকতা করছি, যে ইলেকশনগুলিতে হাসান ভাই জানে সাক্ষী, ওনার সঙ্গে তো আমি চাকরি করতাম, তখন কিন্তু আমাকে কিন্তু পাঠাতো, ঢাকার বাইরে পাঠাতো প্রায় আমাকে। ওই বিশেষ করে 2001 ইলেকশনের আগে আমি অনেক 2001 তো মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ইলেকশন হবে, আমি উত্তরবঙ্গে গেছি, তখন উত্তরবঙ্গে দিয়ে গেছি। উত্তরবঙ্গে যাইনি, ওখানে দেখতেছি আমার আবার অফিস বলতেছে, অফিস তো আমি সিদ্ধান্ত, আমি জনকোটে ছিলাম, আপনিও ছিলেন,
অফিস সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ জিতবে, হ্যাঁ, তাহলে আমি ওইদিকে হিসাব করতাম, যারা বলে আওয়ামী লীগ ভালো করবে তাদের বক্তব্যগুলি আমি কোট করতাম। এইগুলি তো হয়, আপনিও জানেন, আমরাও জানি, এগুলি তো হয়, তাই না? কিন্তু বাস্তবে পাবলিক যখন ভোট দেয় তখন কিন্তু পত্রিকা পড়ে ভোট দেয় না। মাসুদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছে খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন হাসান হাফিজ এবং মাসুদ কামাল, দুজনকে স্বাগত জানাচ্ছি। হাসান হাফিজ, আপনি কি মনে করেন একটা নির্বাচনী প্রক্রিয়া জনগণের আস্থা অর্জনে মানে যথেষ্ট হয় নাই? যে নানান এতক্ষণ আমরা আলোচনা করলাম পোস্টাল ব্যালটের যে এটা নিয়ে যে অস্বচ্ছতা এবং মানে যেটার মধ্যে অনিয়ম, ত্রুটি, বিচ্যুতি, মানুষের যে প্রাইভেসি, যেটা গোপন ব্যালটেই তো আমাদের ভোট দেওয়ার কথা, কিন্তু এটা যদি প্রকাশ্য হয়ে যায় তাহলে তো সে ভিক্টিমাইজ হতে পারে, তাই না? প্রতিহিংসার শিকারও হতে পারে। তো এগুলি চিন্তা করাটা দরকার ছিল। যথেষ্ট সময় কিন্তু এই সরকার পেয়েছে, 16-17 মাস কিন্তু কম সময় না। আপনি এর আগে 3টা অন্তর্বর্তী সরকার এর থেকে অনেক কম সময়ে অনেক সুচারুরূপে এই দায়িত্বটা পালন করেছে, কিন্তু তারা এত বেশি, সবচেয়ে বেশি ম্যান্ডেট পেয়েও তারা যে লেজে গোবরে করেছে সেটাও তো মানে আমার মনে হয় এটা একটা পর্যালোচনার দাবি রাখে। এবং তাদের তো আমি মনে করি তাদের এটা কেন পারলো না, সেটা সদিচ্ছার অভাব ছিল। আমি সততার কথা বলছি না, আমি দেশপ্রেমের কথা বলছি না। তাদের অজ্ঞতা, অনেক ক্ষেত্রে দৃঢ়তার অভাব, পরিপক্কতার অভাব, বিচক্ষণতার অভাব, দূরদর্শিতার অভাব। সক্ষমতা তো নাই, সক্ষমতা নাই। থাকলে তো এই সংকটগুলি হতো না। তো আমরা এমনও উপদেষ্টার কথা জানি যে বলে যে এটা আমি সাবজেক্টটা আমি পরে 1 সপ্তাহ পরে উত্তর দিব, আমি নাম বলতে চাই না, এই ধরনের ঘটনা আমরা জানি। ফলে অদক্ষ লোককে, বাংলাদেশে যথেষ্ট যোগ্য লোক ছিল, আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি নাগরিকদেরকে এনে, তারা আমাদের দেশের নাগরিক ছিল, তো এই দ্বৈত নাগরিকত্বের যেই ব্যাপারটা আছে, আমার তো মনে হয় সরকারেও থাকা উচিত না এরকম, মানে কোনো ক্ষেত্রেই থাকা উচিত না। কারণ আমার দেশ তো 1 নম্বর হবে, তারপরে আমি যদি দ্বিতীয়, তাহলে এটা সারেন্ডার করতে হবে। এহসানুল হক মিলন তার সারেন্ডার করেছে না নাগরিকত্ব আমেরিকার? আবুল হাসান চৌধুরী তো ইলেকশনই করলেন না। তাহলে তো সেই ব্যাপারে তো দ্বিচারিতা থাকলে তো হবে না, এই ব্যাপারে তো সরকারের দৃঢ়তার অভাব আমরা দেখেছি। সুতরাং এটা যে ভবিষ্যতে যে এই সরকারের বিচার হবে না, এটাও আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। অনেক উপদেষ্টার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, দুর্নীতির, স্বজনপ্রীতির, তারপরে আরও সম্পদ লুটপাটের এবং সম্পদ পাচারেরও অভিযোগ আছে, সেগুলি তো ভবিষ্যতে বেরোবে, কেউ তো আর বিচারের ঊর্ধ্বে না। তো আমরা চাইবো যে তাদের সেফ এক্সিটটা যেন হয়, সসম্মানে যেন তার প্রস্থান করে। তো সেইটা কিন্তু দিন দিন সংশয়াপন্ন হয়ে উঠছে। তো এইটা আমরা কোনোভাবেই চাইবো না। আমরা সত্যিকারের একটা নির্বাচন দিয়ে তারা যদি সসম্মানে যেতে পারে, সেটা মঙ্গল, তাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, জনগণের জন্য মঙ্গল। অনেক ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অল্প আগে বলেছেন যে নির্বাচনের আগে এবং পরে কোনো সংঘাত সংঘর্ষ হবে না। আপনি কি এর সঙ্গে একমত? শুনেন, ওনার কথা শুনে একমত না। আচ্ছা, ওনার কথা শোনা না শোনা একই কথা। উনি কি বললেন, কেন বললেন, কিভাবে বললেন, কি অবস্থায় বললেন, গভীর রাত্রে বললেন না মধ্যরাতে বললেন নাকি সকালে বললেন, এগুলি কিছু যায় আসে না। এগুলি আমরা বহু জায়গায় ওনার কথাবার্তা শুনছি যেগুলি অর্থ বহন করে না। আমার কাছে মাঝে মাঝে ওনার কথাবার্তা কৌতুককর মনে হয়, কাজে ওনার আলাপবাদ। কিন্তু বাস্তবতা হলো যে আসলে হবে না, আমি মনে করি। যেমন উনি একটা কথা বলছেন যে অনেক অস্ত্র লুট হয়ে গেছে, এগুলো উদ্ধার করা হয় নাই, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলি এই নির্বাচনে ব্যবহার হবে না। উনি গ্যারান্টি কোথেকে দেয়? যারা লুট করছে এরা এসে ওনাকে বলছে যে স্যার আমরা ওইগুলি ব্যবহার করবো না। এইগুলি লোকের কথা মানে কি কারণে যে কি বলে, ওনার মানে আসলে ওনার মানে মাথার মধ্যে শব্দের সংখ্যা কম আমার ধারণা, যে কারণে এই যে শব্দ যেখানে লাগবে না উনি সেটা প্রয়োগ করে ফেলায়। যাক, ওটা বাদ দেন। আমি কেন হবে না আমি বলি, আমি মনে করি এই নির্বাচন কোনো সংঘাত মানে আপনার সংঘর্ষ হবে না। এটা হবে না এই কারণে যে সংঘর্ষটা কখন হয়, যখন নাকি নেক টু নেক ফাইট হয়। আচ্ছা, তো এখানে নির্বাচনের সাধারণ আমার ধারণা অতটা হবে না। আবার আরেকটা জিনিস হলো কি, নীতিগত একটা ব্যাপার আছে, পলিসিগত একটা ব্যাপার আছে, যে বিএনপি আওয়ামী লীগ তাদের মধ্যে যে সংঘাতটা হয় ওই বিরোধটা কিন্তু জামাতের সঙ্গে বিএনপির নাই। যেমন বিএনপি এবং জামাতের মূল রাজনীতিটা কি, বাংলাদেশের রাজনীতিতে তাদের মূল রাজনীতিটা কি? ওদের মূল রাজনীতি হলো ভারত বিরোধিতা। এখন দুজনের মধ্যে কম্পিটিশন, কে ভারত বিরোধিতায় কাটছে
ধরেন আপনার 100 গ্রাম এগিয়ে আছে, কে 200 গ্রাম, এটাই কিন্তু দুজনে তো ভারত বিরোধী আন্দোলন করে, করে পলিটিক্স করে। আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ তো ভারত প্রেম, একটা হলো ভারত বিরোধী, একটা ভারত প্রেম, কাজে ওটা কিন্তু সংঘাতপূর্ণ অবস্থান। এদের মধ্যে কিন্তু ওই সংঘাতপূর্ণ অবস্থান নাই, কাজেই এখানে ওই মারামারিটা হবে না। দ্বিতীয়ত মারামারিটা হতে পারতো যদি আওয়ামী লীগ এই নির্বাচনটাকে প্রতিহত করতে চাইতো, সেটা কিন্তু আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ এই নির্বাচনকে প্রতিহত করতে চাচ্ছে না, কারণ আওয়ামী লীগ মনে করে যে সরকারই আসুক, জামাত আর বিএনপি যেই আসুক, যদি একটা ইলেকটেড গভর্নমেন্ট আসে সেটা এই গভর্নমেন্টের চেয়ে তার জন্য বেটার হবে, এটা আওয়ামী লীগ মনে করে বলে আমার ধারণা। ডিল করতে আবার এদিকে বিএনপি এবং জামাত দুইজনই মনে করে যে এই সরকার মানে একটা ইলেকশন দিয়ে সরে যাক। আপনি দেখেন এই সরকারের অনেক সীমাবদ্ধতা আছে না, আমরা তো সারাদিনই বলি এইটা কেন ওইটা কেন ওইটা কেন বলি না। বিএনপি এবং আওয়ামী লীগের মুখে এই সরকারের বিরুদ্ধে একটা কথা শুনছেন এ পর্যন্ত, একটা কথা পাবেন না। স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে মারলো, এই তেজতুরি পাড়ায় মারলো না? বিএনপির মহাসচিব কি বলে যে এই হত্যাকাণ্ডের মাধ্যমে সরকারকে বিব্রত করা হয়েছে। এটা হইল কিছু? আমার ঘরের লোককে মেরে ফেলেছে, এইটাও বলে না যে সরকার কেন থামাইতে পারলো না, বলে যে যারা বাড়ছে তারা সরকারকে বিব্রত করছে, তাদের কোনো ক্ষতি করে নাই। তার মানে কি, তারা সরকারকে এমনভাবে তোষণ করতেছে যে সরকারের কোনো দোষ তারা বলবে না। কারণ একটাই, তারা মনে করে যদি আমরা কিছু একটা বললে যদি সরকার মাইন্ড করে, আর যদি মাইন্ড করে যদি আবার নির্বাচনটা 12 তারিখে না দেয়, যদি 10 দিন পিছিয়ে দেয়, 1 মাস পিছিয়ে দেয়, এটা তারা চায় না। সেটা তো আপনি পরিপক্কতা বলতে পারেন বিএনপির, তাই না? আমি বলছি না স্ট্র্যাটেজিটা তো সেটা। তারা হলো কি, তারা সরকারকে, আমি বলি আপনাকে, যখন আপনার বাসায় যখন আপনি ছোট একটা বাচ্চা আছে টুকটুক করে হাঁটে, তার হাতে আপনার একটা এন্টিক পিস কাচের তার হাতে নিয়ে নিছে, এখন আপনার আতঙ্কের কিন্তু শেষ নাই যে এত এন্টিক পিস একটা আমার বাচ্চার হাতে, ও যদি এটা ফালাই দেয় তাহলে তো শেষ। আপনি ওকে খুশি করার জন্য কত কিছু যে দিচ্ছেন, যে বাবা তুই এইটা নে ওইটা নে ওইটা নে বলতেছেন, কিন্তু এদের এই অবস্থা যে এরা নির্বাচনটাকে হাতে নিয়ে বসে রয়েছে গভর্নমেন্ট। এখন এরা সবাই তারা তোষণ করতেছে, ভাই কোনো মতে তুমি জায়গা মতো রাখো, কোনো মতো ইলেকশনটা করো, তারপরে দেখি কি হয়। এখন এই হলো কি বাস্তবতা, রিয়েলিটি হলো এইটা, যে কারণে এই নির্বাচনের সংঘাত হবে না। যদি সংঘাত বিএনপি করে, বিএনপির মধ্যে ওই ভয়টা কাজ করবে। যদি এই সংঘাতকে দেখে নির্বাচন আবার পিছিয়ে দেয়, যদি বলে নির্বাচন বাতিল, আরো 6 মাস পরে হবে, পরিবেশ হয় নাই, যদি এটা বইলে বসে তাহলে কি হবে? একই আশঙ্কা জামাতেরও। কাজে যেহেতু সবাই নির্বাচন চায়, অতএব নির্বাচনে কোনো সংঘাত হবে কিন্তু বলে প্রাণহানি তো হয়েছে এর মধ্যে অনেক নির্বাচন। ওগুলি বিচ্ছিন্ন। হাসান ভাই দেখেন আপনি, এত লোক, এত প্রার্থী, তার মধ্যে সংঘাত হয়েছে কয়টা বলেন আপনি? 91 নির্বাচন, যে নির্বাচনটাকে আমরা এই যাবৎকালে সবচেয়ে আইডিয়াল মনে করি, সেখানে এর চেয়ে 3-4 গুণ সংঘাত হয়েছে দেখেন। কিন্তু এটার মধ্যে বিচ্ছিন্ন, খুবই বিচ্ছিন্ন। আর তাও সেখানে দেখবেন আপনার যে চেয়ার টেবিল নেওয়ার সমস্যা, অমুক নেওয়ার সমস্যা, এইগুলি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা। আপনি কি মনে করেন তাহলে রাজনৈতিক নেতাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে? পরিবর্তন কিছুটা এসেছে, কিন্তু এটা সময়ের জন্য। মনে করেন তারেক রহমান সাহেব, উনি তো একটা বড় দলের নেতা, ভাই টানা 15টা বছর একটা লোক লন্ডনে থাকছে। মানে আপনি যাই বলেন, আমেরিকা আর লন্ডনের মতো একটা পার্থক্য আছে, কিন্তু ইংল্যান্ড হলো আপনার একদম মানে কি ভদ্রতা সভ্যতার একটা জায়গা, কিন্তু গণতন্ত্রের পীঠস্থান। আমেরিকা কিন্তু এরকম না। আমেরিকা কিন্তু ট্রাম্পের জন্ম হয়, কিন্তু এখানে হওয়া কঠিন। তো তো এখানে কিন্তু মোটামুটি একটা ভদ্রতা। উনি 14-15 বছর ভাই ওখানে ছিল, একজন 17 বছর। হ্যাঁ 17 বছর, তোরা তো চেঞ্জ হবেই। এবং এই চেঞ্জটা আমি দেখতেছি ইতিবাচক চেঞ্জ, আমাদের রাজনীতি ইতিবাচক চেঞ্জ। এখন দুইজন প্রতিদ্বন্দ্বী দল, একজনে যখন ইতিবাচক চেঞ্জ হয় এবং যখন সেই ইতিবাচক পরিবর্তনটাকে সাধারণ মানুষ গ্রহণ করে, তখন কিন্তু এটা অপোনেন্টের উপরে চাপ প্রয়োগ করে এবং উনি এগিয়েও থাকেন, সেটা এগিয়ে থাকার অন্য হিসাব। আমি বলছি ওনার এটা দেখে যখন এটা পাবলিক গ্রহণ করে, তখন সঙ্গে সঙ্গে এটা কিন্তু অপোনেন্টের উপরে চাপ প্রয়োগ করে। অপোনেন্ট ভাবে আর ওটাতে পাবলিক গ্রহণ করছে, আর আমি যদি সে আগের মতো মেঠোবর্তী বক্তৃতা দেই, তাহলে পাবলিক আমারটা গ্রহণ করবে না। এটা কিন্তু একটা কম্পিটিশন হয়। কাজেই আগে তো মনে করেন সমানে সমান ছিল, কে কারে কত গাল দিতে পারে। এখন তো সেটা কিন্তু মনে হয় চেঞ্জ হয়েছে। মাঝখানে একটু জামাত ইসলাম একটু ফাউল করে ফেলেছে, তারা ফাউলটাকে রিকভার করার চেষ্টা করতেছে, কতটুকু করতে পারবে আমি জানি না। কি ফাউলটা করলো? না, অনেক কথাই তো আমরা দায়িত্বজ্ঞানহীন দেখেছি। বলেছে যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ঘি আমাদের চাই,
টাইম ফ্রেম করে দিয়েছে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে আগে, গণভোট দেবে এবং সেটার জন্য কত রকমের চাপ সৃষ্টি করেছে। আপনি বিএনপি কিন্তু অনেক কিছু সহ্য করেছে, তারা ওইটা মাসুদ কামাল ঠিকই বলেছেন যে নির্বাচন বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা থেকে তারা অনেক সহ্য করেছে। ইচ্ছা করলে তো সরকার 2 দিনের মধ্যে ফেলে দিতে পারে, 1 দিনের মধ্যে ফেলে দিতে পারে। তারা তো মাঠে আছে, তারা এত নিপীড়িত এবং গুম খুন হুলিয়া নির্যাতন গ্রেপ্তারি তারপর সব কিছুর শিকার তো বিএনপি হয়েছে বেশি। সেই তুলনায় তো জামাত ইসলাম সেভাবে নিগৃহীত হয় নাই, যদি ওই কিলিংগুলি বাদ দেয় আর কি, যুদ্ধাপরাধ বিষয়টায়। তো সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি তো অনেক সংযমের পরিচয় দিয়েছে এবং ইতিবাচক তাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। অতীতচারিতা বাদ দিয়ে প্রতিহিংসা পরায়ণতার থেকে তারা অনেকখানি সরে এসেছে, সেটাও কিন্তু একটা ইতিবাচক দিক। আমরা যতই জুলাই বিপ্লবকে, যতই আন্দোলনকে যতই হেনস্থা করা হয় কোনো মহলের পক্ষ থেকে, কিন্তু কিছু কিছু তো পরিবর্তন আসছে। তো আপনি রাতারাতি খুব কিছু পেয়ে যাবেন না। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু দীর্ঘ একটা ধারাবাহিক পরম্পরার বিষয়। একটা নির্বাচনে যে একটা সেই রকম গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা আশা করাটা ঠিক নয়। অনেকগুলি নির্বাচন হতে হবে এবং মানুষকে আস্তে আস্তে পরমত সহিষ্ণুতার প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাতে হবে। রাজনৈতিক দলগুলিকে একটু পারস্পরিক আস্থার জায়গাটা তৈরি করতে হবে এবং জাতীয় নির্বাচনের জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেরকম আমরা দেখেছিলাম ওই যে ফেনীর বন্যার সময়, আরও নানান ইস্যুতে। তো কোনো সংকটে পড়লে কিন্তু এই সরকার তাদেরও আশ্রয় নিচ্ছে। আমি মনে করি যে তাদেরকে আরও আগে আস্থায় নেওয়া উচিত ছিল, সেটা নিয়েছে দেরিতে এবং একসঙ্গে এত দলকে ডেকে 2 মিনিট 4 মিনিটে কিন্তু একটা সমস্যার সমাধান হয় না। তো আরও বেশি যদি আস্থায় নিত তাহলে এত সংকট কিন্তু হতো না। ব্যবসায়ী সম্প্রদায়কে তারা আস্থায় নেয় নাই, ফলে কিন্তু নানান ক্ষেত্রে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, বিনিয়োগ বন্ধ হয়ে আছে, কর্মসংস্থান একের পর এক। কিন্তু আপনি যেটা গার্মেন্টসের কথা বললেন সেখানেও তো উৎপাদন ব্যাহত হবে, নানান ধরনের সংকট কিন্তু আছে। আজকের যে খবরটা পেলাম সেই বন্দরে খালাস হচ্ছে না পণ্য, রমজানের যেই পণ্য যেগুলি হবে সেগুলি উচ্চ দামে বিক্রি করার একটা সিন্ডিকেটের একটা এরকম শোনা যাচ্ছে। তো সেটাও তো একটা সাধারণ মানুষের উপরে একটা নাভিশ্বাস তুলবে না? একটা সামনে নির্বাচন, একটা কী অবস্থা একটা যে হবে, একটা হযবরল অবস্থা হবে। এই সরকারের সময় তো আছে আর মাত্র 7 দিন কিংবা 10 দিন, তাই না? আরও যদি ধরি যে ওত নিতে নিতে আরও কয়েকদিন লাগবে, তো এই একটা বিপজ্জনক অবস্থার মধ্যে ফেলে যাচ্ছে দেশটাকে। এবং ঋণের বোঝা কতখানি বেড়েছে আপনি দেখেন। যতই রিজার্ভ বেড়েছে বলে আমরা আত্মতুষ্টি লাভের চেষ্টা করি, কিন্তু ঋণ শোধ করতে করতে সেটা ফুরিয়ে যায়। আপনাকে টাকা দিলাম আমি প্রচুর, কিন্তু আপনি বাজার করতে পারলেন না, কোনো লাভ তো নাই। মূলধনী যন্ত্রপাতি আপনি আমদানি করতে পারছেন না, বিনিয়োগ নাই, কর্মসংস্থান নাই, এত বেকারত্ব বেড়ে যাচ্ছে দিন দিন। সেগুলি তো একটা বিশাল চ্যালেঞ্জ। এবং নতুন সরকার কিন্তু মহা একটা বিপজ্জনক একটা অবস্থার মধ্যে পড়বে। তারা সেগুলি অ্যাডজাস্ট করতে করতে অনেক সময় লেগে যাবে এবং আমাদের মধ্যে তো সহিষ্ণুতা নাই, আমরা চাই রাতারাতি সব কিছু হয়ে যাক। আপনি দেখেন যে এই সরকার যে মধ্যরাতের কত আন্দোলন ফেস করেছে, অটো পাস, যখন তখন যমুনা ঘেরাও করা, তাই না? আরও কত কিছু আমরা দেখেছি। এত বেশি আন্দোলন, এত বেশি চাপ কোনো সরকারের হয়েছে বলে আমার তো মনে হয় না বাংলাদেশের ইতিহাসে। কিন্তু তারপরেও তারা অনেক ধৈর্যের সঙ্গে সেটা মোকাবেলা করেছে, সেই প্রশংসাটা তাদের প্রাপ্য। যদিও অনেক ক্ষেত্রে তাদের ব্যর্থতা আছে, সক্ষমতার অভাব আছে, দৃঢ়তার অভাব আছে, তারপরেও আমরা চাইব যে তাদের সসম্মান প্রস্থানটা যেন হয়, একটা সুন্দর পরিবেশের মধ্যে যেন তারা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে। অনেক ধন্যবাদ। শেষ একদম বলা হচ্ছে যে মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনটা কি আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাবো? দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আমি এইটা আমার কাছে খুব লাগছে, মানে আমি একটু হতাশই হয়েছি। দেখেন, এই সরকার ঢাক ঢোল পিটে কিছু সংস্কার করার কথা প্ল্যান করলো, সংস্কার প্রস্তাবনা আনলো, এগুলো নিয়ে আমরা অনেক সমালোচনা করলাম। আমি নিজেও সমালোচনা করেছি। আমি বারবার বলেছি যে যাদের দিয়ে সংস্কার প্রস্তাবগুলি করানো হচ্ছে সেই লোকগুলো আপ টু দ্য মার্ক না, এটা আমি নিজে বলেছি। সরকার কি করতে পারতো? সরকার করতে পারতো এই সংস্কার, তারা যে প্রস্তাবগুলি দিয়েছে এগুলো, তারা তো 1.5 বছর ক্ষমতায় ছিল, তারা তো একটা সরকারের পরিবর্তন করতে যাচ্ছে, শাসন ব্যবস্থা পরিবর্তন করতে যাচ্ছে। এইগুলো যদি তারা তাদের সরকারের মধ্যে প্রয়োগ করত, তাহলে কি হতো? মানুষ কিন্তু পরিবর্তনটা প্র্যাকটিক্যালি দেখতো, দেখলে কিন্তু ওটাকে জবাব হয়ে যেত। তারা তো করে নাই, তারা হাসিনা স্টাইলের দেশ চালাইছে। হাসিনা যেরকম নিজের মামলা প্রত্যাহার করে নিছে, এরশাদ সাহেব নিজের মামলা প্রত্যাহার করেছে। অনেক ধন্যবাদ মাসুদ কামাল আপনাকে, হাসান হাফিজ আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। আমরা সবাই ভালো থাকুন।